কি মায়া লাগছে তুবার মুখটা। আসিফ এগিয়ে যায় তুবার দিকে। সামনের চুলগুলো মুখে এসে পড়ে আছে। চুলগুলো সরিয়ে কপালে একটা চুমু খায় আসিফ। তুবার হাতের দিকে নজর পড়ে আসিফের। কোথাও নামের চিহ্নও দেখতে পায় না সে। চোয়াল শক্ত করে নেয় আসিফ। আলিশা তাহলে লিখেনি। পরক্ষণেই আবার চিন্তা করে আসিফ তার বোনকে ঠিক চিনে আসিফ। নিশ্চয়ই তুবা দেয়নি লিখতে। বিড়বিড় করে আসিফ বলে, ইডিয়েট। আশেপাশে তাকাই আসিফ। পাশে ড্রেসিং টেবিলের সামনে একটা মেহেদি চট করে আনে সেটা। মুচকি হেসে বলে, আসিফ চৌধুরী যা বলে সেটাই করে। তালুতে মেহেদির একপাশে A+D লিখে দেয় সে। অতঃপর হাতের উল্টো পিঠে চুমু খায় আসিফ। কবে যে তোমাকে পার্মানেন্টলি নিজের করে পাবো বউ? আমারও তো বাপ ডাক শুনতে ইচ্ছে হয় নাকি? তোমার মতো ইডিয়েটকে কে বোঝাবে? ঘুমে আচ্ছন্ন তুবা এসব কিছুই শুনতে পায় না। কি ভাইয়া, তুমি এখানে কি করো? তোকে বলতে হবে? টাকা তো এমনি এমনি নিয়েছিস, একটা কাজও করতে পারবি না। পিছনে তাকায় আসিফ। আলিসা এসেছে। এই বলেই আসিফ চলে যায় রুম থেকে। আলিসা তুবাকে ঘুমাতে দেখে আর ডাক দেয়নি। রুম থেকে বেরিয়ে আসার সময় সে খেয়াল করলো তুবার হাতের দিকে। মিষ্টি একটা হাসি দিয়ে বলল, তোরা দুজন দুজনকে পেলে ঠকবি না। আমি নিঃসন্দেহে বলতে পারবো তুই আমার ভাইকে পেলে অনেক সুখী হবি, আর আমার ভাইকেও তোকে অনেক ভালো রাখবে। আসিফ নিচে চলে আসে। সোফায় বসে সবার ব্যস্ততা দেখছে সে। ছেলের বাড়ির থেকে কয়েকজন মানুষ এসেছে তত্ত্ব নিয়ে। আসিফ তাকায় দরজার দিকে। কাকে দেখছে সে? মুখে হালকা করে মীরা নামটা উচ্চারণ করে আসিফ। 4 বছর পরে সে দেখছে মীরাকে। দরজার পাশে মীরাও তত্ত্ব হাতে দাঁড়িয়ে তাকিয়ে আছে আসিফের দিকে। কোইন্সিডেন্সলি আরিফার হবু বরের কাজিন হিসেবেই মীরা এসেছে এই বাড়িতে। আসিফের সাথে রিলেশন চলাকালীন এই বাড়িতে আসেনি কখনো মীরা। জানলে হয়তো বা আসতো না সে এখানে। তত্ত্বগুলো সবাই এক রুমে নিয়ে গিয়ে রাখে। মীরার সাথে সবাইকে আসিফের মা হালকা নাস্তা দেয়। হলুদের প্রোগ্রামে শেষে চলে যাবে সবাই। এরই মধ্যে প্রোগ্রামের সব আয়োজন শুরু হয়ে যায়। স্টেজে আরিফাকে বসানো হয়েছে। তুবা ঘুম থেকে উঠে পড়েছে। এখন তার মাথা ব্যথাটা কিছুটা কমেছে। তুবার নজর পড়ে হাতের দিকে। এতক্ষণে মেহেদি শুকিয়েও গিয়েছে। তুবা বেশ বুঝতে পেরেছে এটা আসিফের কাণ্ড, কারণ আলিসা বলেছিল শুধু এই লেখার কথা। তুবা ভাবছে কি করবে এখন সে। তার হাতে এই নামটা দেখলে সবাই তাকে জিজ্ঞেস করবে এই অক্ষর কার উদ্দেশ্যে লেখা হয়েছে। মনে মনে আসিফের উপর ভীষণ রাগ উঠে তুবার। রে, উঠে পড়েছিস? আর রেডি হয়ে নেই, প্রোগ্রাম শুরু হয়ে যাচ্ছে। দুইজন দুইটা হলুদ শাড়ি পরে নেয়। বিয়ের কেনাকাটার মধ্যে আলিসা নিজের জন্য যা কিনেছে তার সব কিছুই ডাবল করে কিনেছে তুবার জন্য। পই পই করে আলিসা না করে দিয়েছে বাসা থেকে যেন কোনো ড্রেস বা অন্য কিছু না আনে। তুবা জানিয়েছিল হলুদের প্রোগ্রামে পার্লারে যাবে না সে, তাই আলিসাও যায় নাই। দুইজনেই হালকা মেকআপ করে নিচে নামছে। আসিফ তুবাকে দেখার উদ্দেশ্যেই একটু পর পর তাকাচ্ছিল সিঁড়ির দিকে। এতক্ষণে দেখতে পাই সে তার শখের নারীকে। শাড়িতে এই প্রথম দেখছে সে তুবাকে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে তুবার দিকে। আলিসা আর তুবা আসে আসিফের সামনে। দেখো ভাইয়া, একদম আমার বেস্টের দিকে এভাবে তাকিয়ে থাকবে না, নজর লেগে যাবে। তোকে কে বলেছে আমি তাকিয়ে আছি? এসেছিস তো মেকআপ সুন্দরী হয়ে, আবার বলিস নজর লেগে যাবে? লজ্জায় মাথা নিয়ে ফেলে তুবা। আলিসা একটু ভাব দেখিয়ে বলে, মোটেও না, আমরা একদম ন্যাচারাল সুন্দরী, উইদাউট মেকআপ। কবে যে তুমি এভাবে আমাদের বিয়ের জন্য হলুদের প্রোগ্রামে বসবে বউ? আমার তো আর তো মুখ ভেঙচি কেটে তুবার হাত টেনে একপাশে নিয়ে যায় আসিফ। আলিসাও এগিয়ে আসে আসিফের কাছে। আসিফ রুকুচকে বলে, কিরে, একটু তো প্রাইভেসি দে বর বউকে। হে ওয়েট, কিসের প্রাইভেসি? বিয়ে ছাড়া আমি কোনো প্রাইভেসি বুঝি না। এই বলেই আলিসা তুবাকে নিয়ে চলে যায় ডান্সের প্র্যাকটিস করতে। পিছন পিছন আসিফও যায়। গিয়ে দেখে মীরা বসে আছে স্টেজের সামনে। আগের মতো এখন এত সুন্দরী নেই সে। চোখের নিচে কালি পড়েছে, চিকনও হয়ে গেছে। মনে মনে ঘৃণা করে সে মীরাকে। সুন্দর টাকাওয়ালা ছেলেকে দেখে চলে গিয়েছিল আসিফকে ছেড়ে। তবে কেন এখন এই অবস্থা হয়ে গেছে? এই প্রশ্নটা মীরাকে জিজ্ঞেস করতে বড্ড মন চায় আসিফের। হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। একে একে সবাই গিয়ে আরিফাকে হলুদের ছোঁয়া দিয়ে এসেছে। তুবা আর আলিসা একসাথে যায় স্টেজে আরিফাকে হলুদ দিতে। আসিফের বন্ধু রাকিবও এসেছে। দুইজন পাশাপাশি বসে আছে। দোস্ত দেখ তোর ভাবি। দেখছি ভাবি কিন্তু অনেক সুন্দর। কিরে, তুই কেন আমার বউয়ের দিকে তাকাচ্ছিস? ওকে একমাত্র আমিই দেখবো। আরে আজব, তুই তো বললি দেখতে। হ্যাঁ বলেছি, তাই বলে কি তুই তাকিয়ে থাকবি নাকি? আসিফ ভ্রুকুচকে তাকায় রাকিবের দিকে।
আসিফ আমতা আমতা করে বলে। একটু পর আসিফও যায় স্টেজে। দূর থেকে তাকিয়ে আছে মীরা। আসিফকে দেখে সে অবাক হচ্ছে। আগের মতো নেই সেই জিম করা সুন্দর বডি, গায়ের রং আগের চেয়ে অনেক ফর্সা হয়েছে। যে কোনো মেয়েই প্রথম দেখাতেই প্রেম পড়ে যাবে। আরিফার হবু শাশুড়ির থেকে শুনেছে আসিফদের এখন অনেক অনেক টাকা হয়েছে। এখন ভালোবাসার আর টাকার লোভ কাজ করে না মীরার। কোনো কিছুরই অভাব নেই তার, শুধু ভালোবাসার অভাব তার জীবনে। একটু পরেই ডান্স শুরু হয়। একে একে সব মেয়েরাই গিয়ে ডান্স পারফর্ম করছে। আসিফ সহ সব ছেলেরা একটা পারফর্ম করে। আসিফ আসে আলিসার কাছে। দেখ আলি, তুই সকালে কিন্তু আমার টাকাটা নিয়েছিস কিন্তু কাজ করিসনি। তাই তুই এখন তুবার সাথে আমি যাতে ড্যান্স করতে পারি ওই ব্যবস্থাটা করে দে। আমি কিভাবে করব? তুবা রাজি হবে না। এসব আমি শুনতে চাই না। এদের দুজনের মাঝখানে আমি পড়ে মনে হয় মরেই যাব। আল্লাহ বাঁচাও তুমি আমারে। এই বলেই আসিফ চলে যায় আলিসার কপাল চাপড়াতে চাপড়াতে বলে। অনেক বোঝানোর পরেও আলিসা রাজি করতে পারেনি তুবাকে। তুবা কিছুটা রেগে যায় আসিফের কাছে। আসিফ রাগিবের সাথে কথা বলছিল। কিছুটা দূর থেকে তুবা ডাক দেয় আসিফকে। আসিফ আসে তুবার কাছে। ভাইয়া, আরে ভাবি ডাকছে, তাড়াতাড়ি যা। দেখুন ভাইয়া, আপনি আমার স্বার্থ ভুলে যাবেন না। আপনার সাথে ডান্স করার কোনো প্রশ্নই আসে না। মানুষ কি বলবে, কিন্তু আমি কেয়ার করি। আমি আপনার এসব শুনতে পারবো না। ওকে, তোমাকে আমি দুইটা অপশন দিব, তুমি যে কোনো একটা চুজ করবা। সেকেন্ড অপশন। শোনা লাগবে না। এত মানুষের সামনে আমি জীবনেও নাচতে পারবো না আপনার সাথে। সেকেন্ড অপশন না শুনেই তুবা চট করে বলে ওঠে। এখন তুবা আর আলিসা ডান্স পারফর্ম করবে। পাকা হাসে আসিফ, মনে মনে বলে। চান্দু, তুমি জানোই না সেকেন্ড অপশন তোমার জন্য আরো ভয়ঙ্কর। আলিসা আর তোবা ডান্স করছে স্টেজের সামনে। একদম সামনাসামনি বসে আছে আসিফ। মেয়েটা যে এত ভালো ডান্স করতে পারে এটা কখনোই বুঝতে পারেনি আসিফ। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে নাচ দেখছে সে। আসিফের থেকে কয়েক সিট পরেই বসে আছে মাহিদ। ছেলের পক্ষে সেতুবা ডান্স করার সময় হালকা পেট দেখা যাচ্ছিল। মাহিদ ওই দিকেই তাকিয়েছিল। তুবার দিকে মাহিদের ওই চাহনি আসিফের চোখের আড়াল হয়নি। হাত মুষ্টিবদ্ধ করে চোয়াল শক্ত করে নেয় আসিফ। নাচ শেষ হওয়ার সাথে সাথেই আসিফ তুবাকে টেনে তার রুমে নিয়ে আসে। দরজা বন্ধ করে দেয় সে। চোখ মুখ একদম লাল হয়ে গেছে আসিফের। ভয় পায় তুবা। লোকটাকে আগে কখনো এমন দেখেনি। আমতা আমতা করে তুবা বলল। আসিফ এক হাতে তুবার গাল চেপে ধরে আরেক হাতে পেটে নখ দিয়ে চাপ দিয়ে ধরে রাখে। কি হয়েছে ভাইয়া, আপনি এমন করছেন কেন? তুমি আমার সাথে ড্যান্স করতে পারবি না, কিন্তু শাড়ি পরে অন্য পুরুষকে পেট দেখাবি? এত বড় সাহস তোর? ব্যথায় আর ভয়ে তুবার শরীর কাঁপছে। কিছুক্ষণ পরে আসিফ ছেড়ে দেয় তুবাকে। বিছানায় ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে চলে যায় সে ছাদে। ঢুকরে কেঁদে ওঠে তুবা। কাঁদতে কাঁদতে একসময় তুবার চোখ লেগে যায়। অন্যদিকে আসিফ ছাদের রেলিংয়ে বেশ কয়েকটা ঘুষি দেয়। সে তাতেও তার রাগ কমছে না যেন। চোখ দুটো লাল হয়ে আছে। অতঃপর সিগারেট মুখে নেয় আসিফ। আলিশা নিচে ছেলে পক্ষে সবাই চলে যাচ্ছে, তাদেরই বিদায় দিচ্ছে। তুবার কথা তার মাথা থেকে বেরিয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর কিছুটা মাথা ঠান্ডা হয় আসিফের। নিচে নিজের রুমে ঢুকে সে। আসিফ ঠিক যেভাবে তুবাকে ধাক্কা দিয়ে ফেলে রেখে গেছে ঠিক ওইভাবেই শুয়ে ঘুমিয়ে আছে তুবা। ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে সব রাগ নিমেষেই দূর হয়ে যায় আসিফের। তুবার পাশে বসে তাকিয়ে আছে সে। গাল দুটো একদম লাল হয়ে আসছে। পেটেও নখের দাগগুলো স্পষ্ট হয়ে রক্তাক্ত হয়ে আছে। এমন অবস্থা দেখে আসিফ তুবাকে হালকা জড়িয়ে ঠুকরে কেঁদে ওঠে। ড্রয়ার থেকে একটা মলম এনে লাগিয়ে দেয় পেটে। তুবাকে ঠিকভাবে শুয়ে দেয় আসিফ। লাল টুকটুকে গালে চুমু খেয়ে রুম থেকে বেরিয়ে দরজা আটকিয়ে দেয় সে। নিচে নেমে আলিসাকে একপাশে রেখে আসিফ বলে দেয় আজকে রাতে তুবা আসিফের রুমে ঘুমাবে, তুবাকে যেন ডাক না দেওয়া হয়। মাঝরাতে তুবার ঘুম ভাঙে। চোখ মেলে যখন বুঝতে পারলো এটা আলিশার রুম নয়, তখনই চট করে উঠে বসে সে। কালকের কথা মনে পড়তেই ভীষণ কান্না পায় তুবার। পেটের দিকে তাকিয়েই বুঝতে পারে মলম দেওয়া। মলমটা কে দিয়েছে এটা বুঝতে 1 মিনিটও প্রয়োজন পড়েনি তুবার। মাথাটা আবারও ব্যথা করছে, সাথে অনুভব করে হালকা জ্বরও উঠেছে। ওয়াশরুমের দিকে পা বাড়ায় তুবা, তবে একটু চোখে মুখে পানি দিয়ে আসবে। এরই মধ্যে আসিফ রুমে প্রবেশ করে। হাতে তার খাবারের প্লেট। রাকিব আর আসিফ অন্য রুমে শুয়েছিল। আসিফ ভাবলো রাতে তুবা কিছু খায়নি, তাই ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দিবে। কিন্তু রুমে ঢুকেই দেখে তুবা বিছানায় নেই। ওয়াশরুমের দিকে তাকিয়ে বুঝতে পারে ওয়াশরুমে আছে। খাবারের প্লেটটা নিয়ে বিছানায় বসে আসিফ। ওয়াশরুম থেকে বের হয়ে হঠাৎ আসিফকে দেখে কিছুটা ভয় পায় তুবা। ওইদিকে দাঁড়িয়ে আছো কেন? এদিকে আসো। ঠাই আগের মতোই দাঁড়িয়ে আছে তুবা। ভীষণ অভিমান জমেছে আসিফের প্রতি।
আসিফ তুবাকে টেনে এনে বিছানায় বসায়। ওই সময়ের ব্যবহারের জন্য সরি। আপনি আমার সাথে যা খুশি তাই করেন, এরপরে এসে সরি বললেই শেষ? আমি আপনাকে বিয়ে করব না, 2 বছর কেন, 200 বছর পরেও না। সরি বলবো না তো কি অন্য কিছু করব? আর তুই আমাকে বিয়েও করবি, সাথে আমার বাচ্চার মাও হবি। মামার বাড়ির আপনার? মামার বাড়ি না, একমাত্র হবু স্বামীর আদেশ। আমি এখন কিচ্ছু খাবো না, শরীর ভালো লাগছে না, আপনি যান এখান থেকে। আর কথা না বাড়িয়ে নাও, খাবারটা খেয়ে নাও। শরীর ভালো লাগছে না? কি হয়েছে? তুবার কপালে হাত দেয় আসিফ। হালকা জ্বর আছে তো, কিভাবে হলো? বৃষ্টিতে ভেজার কারণে একটু হালকা জ্বর উঠেছে, সমস্যা নেই। সমস্যা নেই মানে কি? জলদি খাবার খেয়ে মেডিসিন দিচ্ছি, খেয়ে নাও। আর বৃষ্টিতে ভিজতে তোমাকে কে বলেছে? ফার্দার আমাকে না জানিয়ে বৃষ্টিতে ভিজতে যাবে না, মাইন্ড ইট। শখ কত, বৃষ্টিতে ভিজে হলেও নাকি ওনার পারমিশন লাগবে? মুখ বেঁকিয়ে তুবা মনে মনে বলছে। তুবার মুখের কাছে ভাতের লোকমা ধরে আসিফ। আমি খেয়ে নিচ্ছি, আপনাকে খাইয়ে দিতে হবে না। আর একটা কথা বললে মাথায় ঢেলে দিব খাবারগুলো, চুপচাপ খাও। হা করে তুবা। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে তার, এই প্রথম মাকে ছাড়া কেউ তুবাকে খাইয়ে দিচ্ছে। কয়েক লোকমা খাওয়ার পর আসিফ বলে উঠল, ছোট থেকে দেখে এসেছি পাপাকে ছাড়া মাম্মা কোনোদিন খাবার খায়নি, কিন্তু আমার বউ ঠিকই আমাকে ছাড়া খাচ্ছে। আপনি এখনো খাননি? আমার খবর আর নেয় কে? আপনি এখনো খাননি? আমি আর খাবো না। একটা শর্তে খেতে পারি, তুমি আমাকে খাইয়ে দিতে হবে। আমি পারবো না, আপনি নিজেই খেয়ে নিন। প্রকুচকাই তুবা। কি করবে এখন সে? কেউ তার জন্য না খেয়ে থাকবে তারই সামনে? মানতে পারবে না তুবা। অবশেষে বলেই উঠল, আমি নিজে থেকে খাবার নিয়ে আসছি। খাবার আনবে কেন? আমি এখান থেকেই খাবো, খাইয়ে দাও। হাত কাঁপছে তুবার। কোনোভাবে খাবারটা মুখের কাছে নেয়। আসিফ মুচকে হাসছে। খাবারের সাথে সাথে তুবার হাতের আঙ্গুলগুলোও কিছুটা মুখে নিয়ে নেয় আসিফ। এতেই যেন তুবার হাত দ্বিগুণ কেঁপে উঠল। হাতটা দ্রুত নিয়ে আসে সে। কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া শেষে আসিফ ড্রয়ার থেকে একটা ওষুধ এনে দেয় তুবার হাতে। এটা খেয়ে নাও। এমনিতেই ঠিক হয়ে যাবে, ঔষধ খাওয়া লাগবে না। চুপচাপ খাও বলছি। সব কিছুর মধ্যে শুধু না না বলবে। ওষুধ খেতে ভীষণ বিরক্ত লাগে তুবার। শরীর অনেক খারাপ লাগলেও ওষুধ খায় না সে। কোনোভাবে খেয়ে নেয় তুবা ওষুধটা। আমি এখন আসছি, কিন্তু যেতে তো মন চাইছে না। মন বলছে আসিফ তুই তোর বউকে ছাড়া কোথায় যাচ্ছিস? এই যান তো আপনি এখান থেকে। আমার রুম থেকে আমাকেই চলে যেতে বলছো? বাহ, যদিও বিয়ের পর আমাদের দুজনের রুমেই এটা হবে। রুম থেকে বেরিয়ে আসে আসিফ। সাথে সাথে তুবা দরজা লাগিয়ে দেয়। আসিফের হাসি যেন থামছে না। বোকা বানিয়ে আসলো তুবাকে। রাতে সে ঠিকই গিয়েছে খাবার, কিন্তু তুবার হাতে খাওয়ার জন্য সে বলেছে খাইনি। কিছুক্ষণ পরে আবারও দরজায় টোকা পড়ে। তুবা খুলে দেখে আসিফ এসেছে, হাতে একটা ড্রেস নিয়ে। শাড়ি পরে ঘুমাবে নাকি? নাও এটা পরে নাও, আলিশার থেকে এনেছি। তুবা নিয়ে নেয় ড্রেসটা, দরজা আটকিয়ে দেয়। হঠাৎ তুবা খেয়াল করে ড্রয়ারের বরাবর নিচে একটা ফটো পড়ে আছে। আসিফ মেডিসিনটা আনার সময় পড়ে গেছিল এটা। ফটোটা হাতে নেয় তুবা, দেখেই অবাক হয়ে যায়। তারই ছবি এটা। ভাবে নিজের বাসাতেই তার ছবি নেই, আর এখানে আসিফের রুমে তার ফটো আসলো কোথা থেকে? ছবিটা দেখতেই তুবা বুঝতে পারে আরিফার এঙ্গেজমেন্টের দিনের ফটো এটা। ছবিটা হাতে নিয়ে তুবা ভাবছে, সত্যি কি আসিফ ভাই আমাকে ভালোবাসে, নাকি শুধুই ভালো লাগা? খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নেয় তুবা। এখন আর জ্বর নেই শরীরে। আলিসার রুমে যায় সেও নামাজ আদায় করে উঠেছে সবে মাত্র। কথায় আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। তুমি ভালো মানুষের সাথে চললে তার ভালো গুণগুলো তোমার মধ্যে দেখতে পাবে, ঠিক তেমনই খারাপ মানুষের সাথে চললে তার খারাপ গুণগুলোও তোমার মধ্যে দেখতে পাবে খুব তাড়াতাড়ি। আগে আলিসা ঘুম থেকে উঠতো 9টা-10টা বাজে, কিন্তু এখন তুবার সমানেই উঠে নামাজ আদায় করে নেয়। বিষয়টা খুব ভালো লাগে তুবার। তুবাকে দেখেই আলিসা বলে উঠল, খিরে হবু জামাই রে, রুমে ঘুমটা কেমন হলো? এই অলি, একদম বাজে কথা বলবি না। আচ্ছা আয় নিচে যাবি, একটু পরেই তো যাওয়া লাগবে পার্লারে, আর ওইখান থেকে ডাইরেক্ট কমিউনিটি সেন্টারে। দুইজনেই নিচে নামে। সোফায় ব্রাশ হাতে বসে আছে আসিফ। কি ভাইয়া, তুমি আবার এত জলদি ঘুম থেকে উঠতে পারো? কি করব বল, নিজের রুমে বউ ঘুমিয়ে আছে জেনেও কি অন্য রুমে ঘুমানো যায়? কিছুটা হতাশা নিঃশ্বাস ফেলে আসিফ বলে। আসিফের কথা শুনে হালকা কেসে ওঠে তুবা, মুখ বাঁকায় তুবা। আলি দেখ, তোর আনরোম্যান্টিক বেস্টির আবার হাঁপানি উঠে গিয়েছে, সামলা ওকে। এই দেখেন। কি দেখবো? নড়চড়ে বসে আসিফ। থেমে যায় তুবা। এই মাথার তার ছেঁড়া বেড়ার সাথে কথা বলে পেরে উঠবে না খুব ভালোভাবেই বুঝতে পারে।
কিছুক্ষণ পরেই সবাই পার্লারে যাওয়ার জন্য রেডি হয়। আসিফ কালকের ঘটনার জন্য কিনে রাখা শাড়িটা দেয় না তুবাকে, ভেবে নেয় পরে কোনো এক সময় দিবে। মনে মনে আসিফ বকছে মাহিতকে। ওই শালার জন্য আমার বউ কালকে কষ্ট পেল, আবার ওর জন্যই এখন আমার দেওয়া শাড়িটা পরতে পারবে না। আর একবার আমি ওকে একদম দেখে নেব, কত বড় সাহস আমার ব্যক্তিগত সম্পদের দিকে চোখ দেয়। ভাইয়া কি ভাবছো? ভাবছি তোকে কিভাবে একটা থাপ্পড় দিতে পারি। ওই সবই ভাববে, খেয়ে দে আর কোনো কাজই নেই কি না? আসিফ বাবা, তুই একটু ওদের দিয়ে আয় না পার্লারে। কেন, ওরা কি একা একা যেতে পারবে না? আমার অনেক কাজ আছে। তোমার তো কাজ একটাই, তোমার পিছনে লেগে থাকা। কি বললি? মার রিকোয়েস্ট শুনে যেতে রাজি হয় আসিফ। সবাই নিজের সাজা, ড্রেস আপ, অর্নামেন্ট সহ যাবতীয় সব কিছু নিয়ে নেয়। আলিসার করা নির্দেশ, তুবার জন্য যে ড্রেসটা সে কিনেছিল ওইটা ছাড়া আর কোনোটাই পরা যাবে না। পার্লারের সামনে এসে গাড়ি থামে। আসিফ তুবাকে বলে দেয় যেন বেশি মেকআপ না করে, অতিরিক্ত মেকআপ একদম পছন্দ না তার। সবাইকে নামিয়ে দিয়েই চলে যাওয়ার জন্য গাড়িতে উঠে বসে আসিফ। এই কার পাল্লায় পড়লাম রে ভাই? গাড়িতে বসে শুনতে পাই আসিফ, সাথে সাথে বলে ওঠে। তোমার জামাইয়ের পাল্লায় পড়েছো? এই বলেই চলে যায় আসিফ। কয়েক ঘন্টা পর সবার সাজগোজ কমপ্লিট হয়। আলিসার বাবা ফোন করে জানিয়ে দিয়েছে গাড়ি পাঠাচ্ছে, সবাই যেন ডিরেক্ট কমিউনিটি সেন্টারে চলে আসে। আসিফ তুবাকে চোখে ইশারা দেয় এদিকে আসার জন্য। তুবা এগিয়ে আসে, একটা নিরিবিলি জায়গায় নিয়ে যায় আসিফ। কি হয়েছে ভাইয়া? লিসেন, একদম ভাইয়া ভাইয়া বলবে না। ফিউচারে দেখা যাবে তোমার ওই ভাইয়া ডাকের জন্য আমি বাবা ডাক না শুনে ডিরেক্ট ছেলে মেয়ের থেকে মামা ডাক শুনলাম। অবশ্য বাচ্চাদের তো আর দোষ নাই, তুমি এভাবে ভাইয়া ডাকলে কনফিউজড হয়ে যাবে, ওরা কাকে বাবা ডাকবে আর কাকে মামা ডাকবে। ইডিয়েট একটা। আপনি কি এইগুলো বলার জন্য আমাকে এদিকে এনেছেন? না, তোমাকে সেকেন্ড অপশনটা শোনানোর জন্য। ভয়ে বুকটা মোচড় দিয়ে ওঠে তুবার। না জানি এই তার ছাড়া ছেলেটা এখন কি বলবে। কেসে ওঠে তুবা। এ কি? তোমার সেকেন্ড অপশন হলো আমাকে একটা কিস দিতে হবে। তোমার এই কাশি টাশি কিচ্ছু হবে না, হয় একটা কিস দাও আর না হয় আমার সাথে ড্যান্স করো। এ কি বলে এইসব? তুবা ভাবছে কিভাবে সম্ভব এখন মার সামনে ওনার সাথে ডান্স করতে। মা একদম মেরেই ফেলবে ওকে। আচ্ছা, না হয় তোমাকে একটু ছাড় দিলাম, লিপ কিস করতে বলতাম, কিন্তু ওইটা করলে তোমাকে নিয়ে এখন হসপিটালে নিয়ে যেতে হবে। তাই এখন তুমি আমার গালে একটা চুমো দিবে। এই আমি ভাবছি তোমাকে নিয়ে একটা রোমান্টিক মুভি দেখতে যাব, তাহলে যদি তোমার লজ্জাটা কমে। বাই দ্য ওয়ে, তাড়াতাড়ি দাও, না হলে কিন্তু আমি তোমাকে একসাথে 10টা কিস দিয়ে দেবো। কথাটা শোনা মাত্রই চট জলদি করে দৌড়ে গিয়ে তুবা আসিফের গালে টুপ করে একটা কিস দিয়ে এক দৌড় দেয় সে। গালে হাত দিয়ে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে আসিফ। বিয়ের প্রোগ্রাম শুরু হয়ে গেছে, একটু পরেই বর আসবে। তুবা, আলিসা, তুলি সবাই যায় গেট ধরতে, পিছে পিছে আসিফও যায়। কি ভাইয়া, তুমি কেন এখানে এসেছো? বউয়ের ছোট ভাই না তুমি, বড় ভাই, ভুলে গেছো নাকি? আরে ধুর, সবার সমান অধিকার। তাছাড়া আমার বউ যেখানে আমিও সেখানেই থাকবো। তুই কেন এত কথা বলছিস? চুপচাপ দাঁড়িয়ে থাক। মাহিদ বরের পাশাপাশি দাঁড়িয়ে আছে, নজর তার তুবার দিকে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে তুবাকে। অতঃপর সবার দাবি অনুযায়ী টাকা দেওয়ার পর ভিতরে প্রবেশ করে সবাই। মাহিদ তুবাকে উদ্দেশ্য করে ডাক দেয়। কয়েকবার ডাক শোনার পর পিছনে ফিরে তাকায় তুবা। দৌড়ে তুবার কাছে আসে মাহিদ। কি বলবেন এখানে বলেন? কি বলবেন বলেন? এক প্রকার বাধ্য হয়ে তুবা আসে এক পাশে। একটা গোলাপ হাতে নিয়ে হাঁটু মুড়ে বসে মাহিদ। অপ্রস্তুত হয়ে পড়ে তুবা। কি বলবে এখন সে এটাই ভাবছে। দূর থেকে তাকিয়ে আছে আসিফ। তুবা তাকায় আসিফের দিকে। আসিফ দেখছিল তুবা কি করে এখন। তুবার অসহায় মুখ দেখে এগিয়ে আসে সে। ভেবেছে এবার আর শখের নারীকে মারবে না। শুধু শুধু তুবাকে আঘাত করার কোনো মানে হয় না। বিয়ে বাড়িতে কোনো অশান্তি করতে চাচ্ছে না আসিফ, তাই সবকিছু সে মুখ বুঝে সহ্য করে নিচ্ছে। কি ভাইয়া, আপনি আমার বউয়ের সামনে এভাবে বসে আছেন কেন? কোনো সমস্যা? আমার বউর সাথে আমার 2 বাচ্চার মা। আর আপনি কেন আমার বউকে বিউটিফুল বলে রাখছেন? আমার বউ বিউটিফুল নাকি পদ্মফুল, এটা আপনি কেন বলছেন? আমি তো কোনো দিন বলিনি। এই বলেই মাহিদ চলে যায় ওপাশে। অবাক হয়ে দাঁড়িয়ে সব কথা শুনছিল তুবা। এতক্ষণ আসিফ কি বলছে সবগুলোই তার মাথার উপর দিয়ে গিয়েছে। আসিফ তুবার দিকে একটু ঝুঁকে আস্তে আস্তে করে বলে, বিউটিফুল, এখানে
দাঁড়িয়ে থাকবেন নাকি প্রোগ্রামে যাবেন? চলে যায় আসিফ, পিছনে পিছনে তুবাও যায়। এক পাশ থেকে আসছিল মীরা, না চাইতেও আসিফের সামনে একদম মুখোমুখি হয়ে যায়। আসিফের বাড়ি জেনে এখানে আসতে চাচ্ছিল না মীরা, কিন্তু সবার জোড়াজুড়িতেই আসতে হয়েছে তাকে। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে আছে। নীরবতা ভেঙে মীরা বলে উঠল, আশিফ, তোমার সাথে আমার কথা আছে, প্লিজ একটু শোনো। এক্সকিউজ মি, কে আপনি? আপনার সাথে আমি কেন কথা বলবো? প্লিজ আশিফ, শোনো আমার কথাটা। আমাকে তুমি মাফ করে দাও। তোমাকে আমি যে কষ্টগুলো দিয়েছি তার থেকে 4 গুণ কষ্ট এখন আমি পাচ্ছি। তোমার মনের কষ্টগুলো অভিশাপ হয়ে এসেছে আমার উপর। বলেন, কেন, কি হয়েছে? আপনার তো বড় লোক হ্যান্ডসাম বয়ফ্রেন্ড ছিল, তাহলে এত কষ্টে কেন আপনি? আসিফের হাতটা মীরা ধরে। ও বড় লোক ঠিকই, কিন্তু একটা জানোয়ার প্রতিদিন রাতে 2টা 3টা পর্যন্ত ক্লাবে থাকে, নেশা করে, তারপর এসেই গায়ে হাত তুলে আমার। আমি জানি আশিফ, এটা তোমার অভিশাপ, মাফ করে দাও আমাকে। কাঁদতে শুরু করে দেয় মীরা। আসিফ হাতটা ছাড়িয়ে তাচ্ছিল্য হেসেই চলে যায় এখান থেকে। পিছনে দাঁড়িয়ে সব ঘটনাই পর্যবেক্ষণ করেছে তুবা। মনে মনে ভাবছে সে নিজে ঠিকই অন্য মেয়েদের সাথে কথা বলবে, হাত ধরবে, আর কয়েক দোষ আর আরেকজন করলেই দোষ। পরক্ষণেই তুবার মনে হলো, এই মেয়ের সাথে ওনাকে দেখে আমার কেন এত খারাপ লাগছে? আমি কি কোনোভাবে ভালোবেসে ফেলেছি ওনাকে? ভাবনার মাঝেই আলিশা আসে। কিরে, এইখানে কি করছিস? কতক্ষণ যাবৎ খুঁজছি তোকে। ড্যান্স পারফরমেন্স করবি না? না না অলি, আজকে আমি ডান্স করবো না। প্লিজ জোরাজুরি করিস না, তোর ভাই। কি হয়েছে ভাইয়া? কি করেছে? আবার উল্টোপাল্টা কিছু বলেছে? ওকে আমি পরে বলবো, কিন্তু আজকে আমি নাচতে পারবো না। আচ্ছা, করতে হবে না, আয় ওই পাশে। অলরেডি বিয়ে পড়ানো হয়ে গেছে, মালা বদল হচ্ছে আর পাশে থেকে সবাই হাততালি দিচ্ছে। আসিফ এসে দাঁড়ায় তুবার পাশে। আমার পাশে দাঁড়িয়েছেন কেন? যান ওই আপুটার পাশে গিয়ে দাঁড়ান। ব্রুকুচকে তাকায় আসিফ। কার কথা বলছে এটা ভেবে নেয়। হঠাৎ মীরার কথা মনে পড়তেই আসিফ বলে ওঠে, আরে জেলাস? মানুষ কোন সময় জেলাসি ফিল করে জানো? যখন সে ওই মানুষটাকে ভালোবাসে। তার মানে তুমি কি? আমতা আমতা করে তুবা বলে। এই চুপ করেন তো, আমি এমনি বলছি। এই বলেই তুবা গিয়ে দাঁড়ায় তার মার পাশে। মাহিদ এখনো তুবার দিকে তাকিয়ে আছে। বিশ্বাস করতে পারছে না সে, তুবা যে 2 বাচ্চার মা। খাওয়া দাওয়ার এবং সব পর্ব শেষে চলে আসে বিদায়ের মুহূর্ত। এতক্ষণ তুবার পিছনে পড়েছিল, তাই বোন যে চলে যাবে এটা বেমালুম ভুলেই গিয়েছিল আসিফ। আদরের প্রাণপ্রিয় 2 বোনকে খুব ভালোবাসে আসিফ। প্রতিদিনই নিয়ম করে দুবেলা ঝগড়া হতো তাদের। আর আজকে কি না বোনটা চলে যাবে। আসিফের কাছে আরিফা আসে বিদায় নিতে। বোনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। 2 বোন ভাই একসাথে জড়িয়ে ধরে কাঁদছে। তুবাও কাঁদছে, মানুষটাকে নিজের বড় বোনের মতো ভালোবাসতো। গাড়িতে উঠিয়ে দেওয়া হয় আরিফা। আরিফার হাজবেন্ডের হাত ধরে আসিফ কেঁদে কেঁদে বলেছে প্রাণপ্রিয় বোনকে যেন কোনো কষ্ট না দেয়। আরিফা চলে যাওয়ার পর তুবা যায় আসিফের কাছে। মানুষটাকে এভাবে কাঁদতে দেখে ভীষণ খারাপ লাগছে তুবার। এভাবে কাঁদবেন না প্লিজ। আমি তো শুধু কাঁদছি, তুমি তো বিয়ের দিন অজ্ঞানী হয়ে যাবে। আসিফ তাকায় তুবার দিকে। অবাক হয়ে তাকিয়ে আছে তুবা। লোকটা কি বলে এইসব? আসলে এই মাথার তারটা ছেঁড়া। বাসায় ফিরতে ফিরতে রাত হয় তুবার। আলিশা বলেছিল থেকে যেতে আজকে রাতটা, কিন্তু তুবার বাবার আদেশ, আর্জেন্ট কথা আছে তুবাকে নিয়ে বাসায় ফিরতে। আলিশার বাবার কথাই গাড়ি করে বাসায় আসে, সবাইকে নামিয়ে দিয়ে যায় আরিসি। আলিসার বাবার কথাই গাড়ি করে বাসার কাছে সবাইকে নামিয়ে দিয়ে যায় আসিফ। গাড়ি থেকে নেমেই তুবা আসিফকে জানায় যেন রাতে কল দেয়। রাত 10টার দিকে আসিফ কল করে তুবাকে। সাথে সাথেই ফোনটা রিসিভ হয়। সুন্দরভাবে সালাম দেয় তুবা। সালামের উত্তর দিয়েই আসিফ বলে ওঠে, কি ব্যাপার ম্যাডাম? অন্য সময় তো আমার সাথে কথাই বলতে না, আর আজকে নিজ থেকে বললে ফোন দিতে। আপনার সাথে আমার কথা আছে। তো বললো না, শোনার জন্যই তো কল দিলাম। সামনে আমার এইচএসসি পরীক্ষা, আপনার কারণে পড়ায় কনসেন্ট্রেট করতে পারছি না আমি। নড়ে চড়ে বসে আসিফ। তুবা মনে মনে বলছে, কেন? আমি কি তোমার কোলে এসে বসে আছি নাকি? এই যে এই কানে আমি ওনার সাথে কথা বলতে পারি না। লোকটা সিরিয়াসও বোঝে না। তাছাড়া বিয়েটাই পিছিয়ে দিলাম যাতে তোমার পড়ার কোনো অসুবিধা না হয়। প্লিজ ভাইয়া, আমি চাচ্ছি এই কয়েক মাস আপনি আমার সাথে কোনো যোগাযোগ রাখবেন না, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত। ও পাশ থেকে আবার আসিফ বলে ওঠে,
আর কিছুই বলতে পারে না তুবা। ওপাশ থেকে কেটে দেওয়া হয় কলটা। তুবা বুঝতে পারে আসিফ রেগে গিয়েছে। পাশের রুম থেকে তুবার বাবা ডাকে তুবাকে। বাবা মার রুমে যায় সে। বাবার পাশে বসে তুবা। বুকটা কেঁপে ওঠে তুবার। আবার বাবার কথার দিকে মনোযোগ দেয় সে। এই বলেই তুবা এক প্রকার তাড়াহুড়ো করে বেরিয়ে আসে রুম থেকে। কি করবে সে এখন? এই এত দিনে মনে মনে আসিফকে ভালোবাসতে শুরু করেছিল তুবা, কিন্তু এখন সে কিভাবে বলবে বাবাকে? খুব রাগী তুবার বাবা। তাছাড়া কথা দিয়ে আসছে, এই পর্যন্ত কোনো কথা দিয়ে তা ভাঙ্গ এই পর্যন্ত কোনো কথা দিয়ে তা ব্যঙ্গ করেনি সে। চোখে পানি তুবার। আসিফের মুখটা বারবার চোখে ভেসে উঠছে। আসিফ সবটা শুনে কি রিয়্যাক্ট করবে এটাই ভাবছে তুবা। লোকটাকে বলেছিল 2 বছর পর বিয়ে করবে, তাহলে কি তার কথাও ভঙ্গ হয়ে যাবে? আর কিছু ভাবতে পারছে না তুবা। ফোন দেয় আসিফের কাছে। ফোন বেজে চলেছে কিন্তু ওপাশ থেকে রিসিভ হচ্ছে না। 2টো কল দেওয়ার পর তুবা আলিসার নাম্বারে কল দেয়। কণ্ঠস্বর শুনেই বুঝতে পারে মেয়েটা এখনো কাঁদছে। কিভাবে বলবে সে এখন এই কথা? কী হলো, কল দিচ্ছ কেন? তুমি তো বললে যোগাযোগ না রাখতে, তাহলে এখন কেন কল দিচ্ছ? তো কী হয়েছে? বিয়ে করে নাও। আমি ভালোবাসলেই কি বা না বাসলেই কি? তুমি তো আর আমায় ভালোবাসো না। বিয়ের পর না হয় জামাইকে ভালোবাসবা। কে বলেছে আমি আপনাকে? কী হলো, বলছো না কেন? কথাটা সম্পূর্ণ করো। মেজাই তুবা। কলটা কেটে মোবাইল একদম বন্ধ করে দিয়েছে তুবা। আর কথা বলতে চায় না সে। বারান্দায় চলে আসে তুবা। মৃদু বাতাস বইছে। অন্য সময় হলে এই সময়টাকে ফিল করতো সে, কিন্তু এখন তার কান্না পাচ্ছে খুব। মনে মনে ভাবছে, বাবা ঠিকই বলেছে, পুরুষ মানুষ ভালোবাসে শুধু ব্যবহার করার জন্য আর টাইম পাস করার জন্য। এদিকে আয়, তোর সাথে আমার কিছু কথা আছে। বাবার কথা মনে পড়ে তুবার। তিনি গর্ব করে সবাইকে বলেছিল, ওই দিন আমার এক বন্ধু এসেছিল না বাসায়, উনি তোকে দেখেছিল ওই দিন। তারপরই আমাকে ওর ছেলে জুনাইদের সাথে তোর বিয়ের প্রস্তাব জানায়। ওর ছেলে এবার এমবিবিএস পাশ করেছে, হসপিটালে জয়েন হবে। আমি তোর সাথে জুনাইদের বিয়েটা দিতে চাই, কথাও দিয়ে এসেছি। ওরা অবশ্য বলেছিল তোর মতামত নেওয়ার কথা, কিন্তু আমি তো জানি আমার মেয়ে আমার পছন্দ করা ছেলেকেই বিয়ে করবে। তাই তোকে আজকে বলছি, এর আগে বলি নাই। আমি জানি মা, তাই এ বিষয়ে আমি কথা বলেছি, আমার বন্ধুর সাথে বলেছি। ও বলেছে তুই বিয়ের পরেও পড়তে পারবি, এই বিষয়ে কোনো আপত্তি নেই তাদের। আবার জুনায়েদ যেহেতু ডক্টর, সেক্ষেত্রে আরও ভালোভাবে তুই তোর লক্ষ্যে পৌঁছাতে পারবি। কি বলিস মা? আমার মেয়েদের আমি বিশ্বাস করি, ওরা এমন কিছু করবে না যাতে তাদের জন্য তার বাবা সবার সামনে নিচু না হয়, অসম্মান না হয়। এখন কিভাবে বলবে সে আসিফের কথা বাবার কাছে? বাবা নিশ্চয়ই মনে অনেক কষ্ট পাবে। তার মনে কষ্ট দিতে পারবে না তুবা। তাহলে কি তাদের ভালোবাসা পূর্ণতা পাবে না? আসিফের পাগলামোগুলো আর দেখতে পাবে না? ভাবতেই বুকটা কেঁপে ওঠে তুবার। কবে এতটা ভালোবেসে ফেলেছিল আসিফকে, এটাই ভাবছে সে। সকাল থেকেই ডান চোখটা লাফাচ্ছে তুবার। মনের মধ্যে এক আতঙ্ক ভয় বাসা বেঁধেছে। আজকের দিনটা খারাপ যাবে না তো? এটাই ভাবছে সে। আসিফ ঘুম থেকে উঠেই নিচে আসে। সবাইকেই উপস্থিত দেখতে পায় আসিফ। সোফায় বসতে বসতে আসিফ বলে, পাপা মাম্মা, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। আমি একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। আর আজকে তোমাকে যাওয়া লাগবে ওদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে। মেয়েটাকে, তার পরিচয় কি, পারিবারিক অবস্থা কেমন, মেয়ের আচার ব্যবহার কেমন? ওর পাপা একসাথে এত প্রশ্ন করলে আমার আনসার করব কিভাবে? আর তুমি মেয়ে সম্পর্কে সব কিছুই জানো। মেয়েটা হলো আলিসার ফ্রেন্ড তুবা। আলিশা সহ সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আসিফের দিকে। আজকে এভাবে যে সবাইকে আসিফ বিয়ের কথা বলবে, এটা ভাবতেই পারেনি আলিসা। তুবা তোমাকে ভালোবাসে? জানি না পাপা, আর এটা আমার দেখার বিষয়ও না। আমি ওকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। তুবা ভাইয়াকে ভালোবাসে, আমি জানি। ভালোই হবে, তুবাকে আমার অনেক ভালো লাগে। যেমন রূপবতী তেমন গুণবতী, লক্ষ্মী একটা মেয়ে। আমি তো আগে ভেবে রেখেছিলাম তুবাকে আসিফের বউ বানাবো। তো আগে কেন বললে না মাম্মা? তাহলে তো এতদিনে বিয়ে হয়ে যেত। আজকে আমার অফিসে ইম্পর্টেন্ট মিটিং আছে,
আজকে যেতে পারবো না, আগামীকাল যাব। না বাবা, তোমার বিয়ে অন্য জায়গায় ঠিক করে ফেলেছে তার বাবা। আজকেই তোমাকে যেতে হবে। পাশ থেকে আলিসা বলে ওঠে। আলিসা অবাক হয়ে তাকিয়ে ভাবছে দুবার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু তাকিয়ে কিছু বলেনি। পর মুহূর্তেই আবার মনে হলো কালকে হয়তোবা এটাই বলতে চেয়েছিল তুবা। বিয়ে তো ঠিক করে ফেলেছেন মানে কি? তাহলে তো আর কোনো লাভ নেই। উনি তো আর... যে করেই হোক আমার তুবাকেই চাই বাবা, আবার কোনো কথা শুনতে চাই না আমি। এই বলেই আসিফ রেগে বের হয়ে যায় বাসা থেকে। উদ্দেশ্য তুবার বাবাকে সবটা বুঝিয়ে বলবে। যদি তারপরেও রাজি না হয় তাহলে তুভা থেকে বাসা থেকে তার বাবার সামনে তুলে নিয়ে আসবে। আসিফের পিছু পিছু আলিসাও আসে। খুব ভালো করেই জানে এখন তার ভাই তুবাদের বাসায় যাবে। ভাইয়া, আমিও যাব তোমার সাথে, প্লিজ নিয়ে যাও। আপত্তি জানায় না আসিফ। বাইকে করে বের হয় তারা। বাইকে করে বের হয়ে যায় তারা। আসিফের মার কথায় আসিফের বাবা কল করে তুবার বাবাকে। ভাবলো সবকিছু খুলে বলবে তাকে। 3টা রিং হওয়ার পর কলটা রিসিভ হয়। সালাম দিয়ে খোঁজ খবর নেওয়া শেষে আসিফের বাবা সবকিছু ভালোভাবে খুলে বলে যে আসিফ তুবাকে ভালোবাসে, তার আগেই বিয়ে করতে চায়। কিন্তু ভাই, আমি অন্য জায়গায় কথা দিয়ে ফেলেছি। আগামীকালই তারা এসে দেখে আংটি পরিয়ে যাবে। আচ্ছা, আমি তুবার সাথে কথা বলে জানাবো আপনাকে। আচ্ছা ভাই, আপনার মেয়ে আমাদের ঘরে আসলে ছেলের বউ না, মেয়ে হয়ে আসবে। ছেলেটা আমার অনেক ভালোবেসে ফেলেছে তুবাকে। আসিফের বাবা সবকিছু ভালোভাবে খুলে বলে যে আসিফ তুবাকে ভালোবাসে আর তাকেই বিয়ে করতে চায়। আরও কিছুক্ষণ কথা বলার পর ফোন কেটে ডাক দেয় তুবার বাবা তুবাকে। বাবা ডাকছিলে? তুই কি আসিফকে ভালোবাসিস? প্রশ্নটা শুনেই হাত পা কাঁপছে তুবার। কি বলবে সে এখন? ভালো সে সত্যিই বাসে আসিফকে, কিন্তু এটা কিভাবে বলবে সে এখন, এটাই ভাবছে সে। কি হলো, চুপ করে আছিস কেন? কিছু জিজ্ঞেস করেছি আমি। আসলে বাবা, প্রশ্নের উত্তর এটা না, সরাসরি উত্তর দাও। আমতা আমতা করে তুবা বলে। মাথা নাড়িয়ে তুবা বুঝাই ভালোবাসে। বলতে বলতে কান্না করছে তুবা। এক নয়নে তুবার দিকে তাকিয়ে আছে তুবার বাবা। সত্যি মেয়েটাকে নিয়ে অনেক গর্ব হচ্ছে তার, যে মেয়ে কিনা বাবার কথা ভঙ্গ হয়ে যাবে বলে নিজের ভালোবাসাকেও ত্যাগ করে দিতে চাচ্ছিল। আমি চাইনি তোমার বন্ধুকে দেওয়া কথা ভঙ্গ করো, তাই বলিনি। কি হলো, আমি তোমাকে কিছু বলেছি? এভাবে কাঁদছো কেন? যাও রুমে যাও। তাকে নিয়ে তো গর্ব হওয়ারই কথা। রুমে চলে আসে তুবা। বাবা তাদের ভালোবাসা মানবে কিনা এটাই ভাবছে সে। হঠাৎ তুবার ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে যার নামটা। রিসিভ করে সালাম দেয় তুবা, কিন্তু ওপাশ থেকে সালামের জবাব নেওয়া হলো না। চারপাশ থেকে অনেক মানুষের আওয়াজ ভেসে আসছে তুবার কানে। আসিফের কণ্ঠ শুনতে পায় না তুবা। অজানা আতঙ্ক বিরাজ করছে তুবার শরীরে। বারবার হ্যালো হ্যালো করছে। হঠাৎ করেই অজানা এক পুরুষের কণ্ঠস্বর ভেসে ওঠে। এই ফোনটা যার, তার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক খারাপ অবস্থা, সাথে একটা মেয়েও আছে। আমরা তাদের নিয়ে পাশের সিটি হসপিটালে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। হাত থেকে মোবাইলটা পড়ে যায় তুবার। জোরে মা বলে চিৎকার করে ওঠে সে। মেয়ের এমন অবস্থা দেখে ছুটে আসে তুবার মামা। কি রে তুবা, কি হয়েছে? এমন কেন করছিস? মা, আসিফ ভাইয়া আর আলিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে। মেয়ের এমন অবস্থা দেখে ছুটে আসে তুবার মা। এই বলে চিৎকার করে কাঁদতে থাকে তুবা। দ্রুত সবাই বের হয় হসপিটালের উদ্দেশ্যে। তুবার বাবা ফোন করে জানিয়ে দিয়েছে আসিফের বাবাকে। খবরটা শুনেই আসিফের মা অজ্ঞান হয়ে পড়ে। পাগলের মতো ছুটতে ছুটতে তুবা হসপিটালে ঢুকে। দুজনকে 2টা সিটে করে নিয়ে যাচ্ছে অপারেশন থিয়েটারে। দুজনেরই অবস্থা খারাপ। মাথা থেকে অনবরত রক্ত পড়ছে। একসাথে প্রাণপ্রিয় বান্ধবী আর ভালোবাসার মানুষকে এমন অবস্থায় দেখে চিৎকার করে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায় তুবা। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় আলিসা আর আসিফকে। আসিফের বাবা মা সাথে আরিফাও চলে এসেছে। একসাথে 2 ছেলে মেয়ের এরকম অবস্থা কোনো বাবা মাই সহ্য করতে পারবে না। রাস্তায় যে লোকগুলো এখানে নিয়ে এসেছিল তাদের থেকে জানতে পেরেছে খুব স্পিডে বাইকটা চালিয়েছিল আসিফ, যার কারণে ট্রাকের মধ্যে ধাক্কা খায় বাইকটা। তোবাকে পাশের রুমে দেওয়া হয়েছে। এত বড় শক সে সহ্য করতে পারেনি। এই নিয়ে পরপর 2বার অজ্ঞান হয়েছে। শরীর খারাপ থাকা সত্ত্বেও তুবা নামাজে দাঁড়িয়ে যায়। সিজদায় ইচ্ছে মতো কান্না করতে করতে আল্লাহর কাছে যেন
সিজদায় ইচ্ছে মতো কান্না করতে করতে আল্লাহর কাছে যাচ্ছে যেন তার ভালোবাসার মানুষটি আর প্রাণপ্রিয় বোনের মতো বেস্ট ফ্রেন্ডকে আল্লাহ বাঁচিয়ে দেয়। মেয়ের এই অবস্থা দেখে তুবার বাবা ভাবছে, সত্যি মেয়েটা কতটা ভালোবেসে ফেলেছিল ওদের, আর আমি কি না এই ভালোবাসার সম্পর্কটা ভাঙতে বসেছিলাম। মনে মনে পণ করে আসিফ সুস্থ হয়ে গেলেই বিয়ে দিয়ে ভালোবাসার পূর্ণতা পাইয়ে দিবে। কি করবে তুবা, কিছুতেই শান্ত হয়ে বসতে পারছে না সে। মার বুকে মাথা রেখে সে কাঁদছে। আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ সুস্থ করে দিবে। রাকিবও ছুটে আসে। একমাত্র বন্ধু, ভাইয়ের থেকেও বেশি দেখেছে আজকে সে মৃত্যুর সাথে লড়াই করছে। চিৎকার করে কাঁদছে রাকিব। অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে ডক্টর, ছুটে যায় সবাই। দ্রুত এ পজিটিভ ব্লাড লাগবে, এক্ষুনি জোগাড় করতে হবে। আমি দিব, আমার ব্লাড এ পজিটিভ। কিন্তু আপনার তো শরীর ভালো না, দিতে পারবেন? কিচ্ছু হবে না ডক্টর, আপনি যত ইচ্ছে আমার শরীর থেকে রক্ত নিন, তারপরে ওনাকে সুস্থ করে দেন। তুবাকে নিয়ে যাওয়া হয় কেবিনে রক্ত দেওয়ার জন্য। তুবা ওই সময়েও আল্লাহকে ডাকছে আসিফকে যেন সুস্থ করে দেয়। আসিফের কথাগুলো আর বিরক্ত মনে করবে না তুবা। রক্ত নেওয়া শেষে কেবিনে শুয়ে থাকতে বলা হয় তুবাকে, কিন্তু সে না শুয়ে থাকতে পারছে আর না বসে থাকতে পারছে। কিছুক্ষণ পরে আবারও ডক্টর বের হয়। ডক্টর, আমার ছেলে মেয়ে সুস্থ হয়ে যাবে তো? আপনার মেয়ের অপারেশন সাকসেসফুল হয়েছে, একটু পর আমরা কেবিনে শিফট করব। আর আপনার ছেলের অবস্থা অনেক খারাপ ছিল, আমরা ওনাকে 24 ঘন্টার অবজারভেশনে রাখবো। এর মধ্যে জ্ঞান ফিরলে ভালো, আর না হয় কি ডক্টর? দেখুন, পুরোটাই আল্লাহর ওপরে। আমরা যথাসম্ভব চেষ্টা করব ওনাকে সুস্থ করে তুলতে। কেবিনে শিফট করা হয়েছে আলিসাকে, এখনো জ্ঞান ফিরেনি। আপনারা ওনার জ্ঞান ফিরলে বেশি কথা বলবেন না, এখন ওনাকে ডিস্টার্ব করা যাবে না। এই বলেই ডক্টর চলে যায়। তুবার শরীর একদম দুর্বল হয়ে পড়েছে। প্রচুর কাদার ফলে মাথা ব্যথা করছে তার। পেশেন্টের জ্ঞান ফিরেছে। কথাটা শোনা মাত্রই তুবা সহ সবাই ছুটে যায়। আলিসাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে তুবা। কি হলো, কাঁদছিস কেন? মরে টোরে তো আর চাইনি, কেঁদে কেঁদে কি করেছিস চেহারার অবস্থা? একটা থাপ্পড় দিব। মৃত্যুর সাথে লড়ে এসেছিস, তারপরেও আমার চিন্তা করছিস? আচ্ছা ভাইয়া কেমন আছে? আমি ভাইয়ের কাছে যাব। আর কিছুক্ষণ কথা বলার পর আলিসা বলে উঠল। চুপ করে যাই সবাই। কি হলো বলছো না কেন? আমাকে ভাইয়ের কাছে যেতে হবে, আমার থেকেও প্রচুর আঘাত পেয়েছে ভাইয়া। এই বলেই বেড থেকে উঠে পড়তে নিয়েছিল আলিসা। সবাই ধরে শোয়ায় আলিসাকে। কি করছিস রে তুই মা? তুই এখনো পুরোপুরি সুস্থ না, ভুলে যাস না আমরা এখন আছি, তুই রেস্ট নে। এই বলেই কেবিন থেকে চলে আসে সবাই। আলিসার মার অবস্থাও খারাপ হয়ে আসছে। অনেক জোরাজুরি করার পর আলিসার বাবা আলিসার মাকে নিয়ে বাসায় যায়। তুবার মা বাবাও চলে যায় বাসায়। কেউ যেতে চাইছিল না, কিন্তু ডক্টর ভিড় না জমানোর জন্য কথা বলায় সবাই বের হয়ে গেছে। কেউই যেতে চাইছিল না, কিন্তু ডক্টর ভিড় না জমানোর জন্য কথা বলায় সবাই বের হয়ে গেছে। কিছুক্ষণ পরেই আবার আসবে। প্রায় 15 ঘন্টা হয়ে গেছে, এখনও জ্ঞান ফিরেনি আসিফের। এখন পর্যন্ত কেউই মুখে খাবার তুলেনি। আলিসা বেড থেকে উঠে চলে এসেছে। ভাইকে না দেখে শান্তি হবে না তার। ডক্টরের সাথে কথা বলে তুবা আসিফের কেবিনের ভিতরে ঢুকে। মাথা আর পায়ে ব্যান্ডেজ করা, মুখে অক্সিজেন মাস্ক। এই অবস্থা দেখেই ঠুকরে কেঁদে ওঠে তুবা। আসিফের পাশে টুলের মধ্যে বসে তুবা। আসিফের একটা হাত তার হাতের মুঠোয় নেয় তুবা। এতক্ষণ আপনার পাশে বসে থাকলেও তো কত কথা বলতেন, এখন কোনো কথা বলছেন না কেন? আপনি যা বলবেন তাই আমি শুনবো, উঠুন না। মাথা নিচু করে কাঁদছে তুবা। চিৎকার করে কাঁদতে মন যাচ্ছে তার। হঠাৎ তুবা অনুভব করে আসিফের হাতটা হালকা নড়ছে। দ্রুত চোখের পানি মুছে তাকায় আসিফের দিকে। ধীরে ধীরে চোখ খুলছে আসিফ। তুবা ডাক দেয় ডক্টরকে। ডক্টর এসে চেক আপ করে জানায় আসিফ এখন আউট অফ ডেঞ্জার। সত্যি এমন পেশেন্ট ফিরে আসা অনেক টাফ, সবার দোয়ায় উনি ফিরে এসেছেন। রাকিব ফোন করে জানিয়ে দেয় সবাইকে। এক পাশে দাঁড়িয়ে আছে তুবা। রাকিব যায় আসিফের কাছে, গিয়েই জড়িয়ে ধরে সে। আরে কি করছিস? কিচ্ছু হয়নি, আমার কান্নাকাটি বন্ধ কর। আচ্ছা আলিশা এখন কেমন? আমার জন্য এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল ওর উপর। ও ভালো আছে, ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুমিয়ে রেখেছে আলিশাকে। ও থ্যাংক গড। ওর কিছু হয়ে গেলে কখনোই নিজেকে ক্ষমা করতে পারতাম না। আর চোখে আসিফ তুবার দিকে তাকায়। মেয়েটা এখনো কাঁদছে। কি হলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? কুই আমি অসুস্থ, তুমি আমার পাশে পাশে থাকবে,
আর তা না করে তোমাকে আমি ডেকে আনছি। সত্যি ভাগ্য করে বউ পাবো একখান। কি হলো, এখন বুঝি লজ্জা লাগে না? রাকিবকে ইশারায় আসিফ বোঝায় তুবার সাথে কথা বলতে চাই সে। চলে যায় রাকিব। এগিয়ে আসে তুবা, এসেই হালকা জড়িয়ে ধরে আসিফকে। অবাক হয়ে তাকিয়ে আছে আসিফ। ছেড়ে দেয় তুবা। কেঁদে কেটে কি অবস্থা করেছ চেহারা? চোখটা একদম ফুলে লাল হয়ে গেছে, আবার কাঁদছো। আরে বাবা, এখন আমি অত তাড়াতাড়ি মরবো না। বাচ্চার বাপ হয়ে দাদা নানা ডাক শোনা লাগবো নাকি? এরপরে মরার চিন্তা করব। কথা বলতে কষ্ট হচ্ছে আসিফের, তারপরেও বোঝাচ্ছে ভালো আছে সে। এখনো চুপচাপ কেঁদেই চলেছে তুবা। আসিফের কথা শুনে হেসে দেয় তুবা। আসিফও হাসে। এই শোনো, আমার কপালে একটা কিস দাও। মাথার ব্যান্ডেজ ভালো লাগছে না আমার। তুমি আমাকে একটা কিস দিলে ভালো লাগবে। লিপ কিসের কথাই বলতাম, কিন্তু এটা বাসর রাতের জন্য। কি হলো, দাও। এখন শান্তি লাগছে। আর শোনো, 2 দিন পর তুমি আর আমি কাজী অফিসে যাব। তুবা তাকায় আসিফের দিকে, মনে মনে ভাবছে লোকটা কি বলে এসব। পরক্ষণেই তুবার মনে পড়ে অপারেশনের সময় সে প্রতিজ্ঞা করেছিল আসিফ যা বলবে তাই শুনবে। তাই বলে কি এটাও? আসিফের দিকে মাথা ঝুঁকিয়ে একটা কিস করে তুবা। কিন্তু কেন? কাউকে না জানিয়ে আমি বিয়ে করতে পারবো না? কি হলো, মাথা ব্যথা করছে? ডক্টর ডাকবো? এখন এত ফাউল কথা বলেন, মাথা তো ব্যথা করবেই। আমি ডক্টরকে ডেকে আনছি। এখন আপনার বেশি কথা বলা যাবে না। কিন্তু বউয়ের সাথে কথা না বললে আমার ভালো লাগে না। আচ্ছা, কিন্তু এখনো বিয়ে করি নাই, 2 দিন পর করব। আপনার বউ আছে, সে যার সাথেই হোক না কথা বলা যাবে না। ডক্টর নিয়ে ভিতরে আসে রাকিব আর তুবা। কেসে উঠে রাকিব। তুবা আর ডক্টর অবাক হয়ে তাকিয়ে আছে। এই বলেই ডক্টর চলে যায়। তুই ভালো আছিস তো বাবা? এখন কি শরীর খারাপ লাগছে? না মাম্মা, একদম ফিট আছি। আমি কিন্তু আজকেই বাসায় চলে যাব। কিন্তু আজকে তো ছাড়বে না, আরো 2 দিন থাকতে হবে। আসিফের বাবা মা সহ সবাই চলে এসেছে। অনেক জোড়াজড়িতে আসিফ রাজি হয় কালকে চলে যাবে। তুবাকে দেখতে পাচ্ছে না আসিফ। চোখ দুটো যে তাকেই খুঁজছে, কিন্তু কাউকে বলতেও পারছে না তুবা কোথায়। কিছুক্ষণ পরে তুবা আসে আলিসাকে নিয়ে। এতক্ষণে যেন ভাইকে দেখে আলিসার ভিতরে প্রাণ আসে। ঝাপটে জড়িয়ে ধরে ভাইকে। সরি আলি, আমার জন্য তোকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে। আই প্রমিস তোকে খুব তাড়াতাড়ি ফুপির এক শোনাবো আর একটা ভাইঝি গিফট দেবো। খুশি তো তুই? দুজনেই খিলখিলিয়ে হেসে ওঠে। এতক্ষণ পর্যন্ত কেউই খাবার মুখে তুলেনি, সবাই যায় খাবার খেতে। তুবাও চলে যাচ্ছিল, পেছন থেকে আসিফ ডেকে ওঠে। তুমি কোথায় যাচ্ছ? আমার পাশেই বসো, একা একা থাকতে পারবো না। এগিয়ে আসে তুবা। শুনো আমার কথা মনোযোগ দিয়ে। আগামীকাল আমি বাসায় গেলে পরশুদিন আমার বিয়ে করে নেব। তোমার বাবা মা না মানলেও সমস্যা নেই, মামা আর পাপা রাজি আছে। তোমাকে বিয়ে করে বাসায় এসে পড়াবো। আর তোমার বাবা মার সাথে যোগাযোগ তুমি একদম বন্ধ করে দিবা। তারপর 1 বছর পর একটা কিউট বেবি নিয়ে যাব তাদের সামনে। 1 নিমিষেই তাদের রাগ গলে যাবে। তোমার বাবা খুশিতে ঘোড়া সেজে নাতনিকে পিঠে নিয়ে ঘুরবে, আর আমরা তখন আবার তোমার বাবার নাতিকে আনার জন্য লেগে যাব। কি বুদ্ধিটা কেমন? এক দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো শুনেছে তুবা। জবাব দেওয়ার ভাষা তার নেই। একটা লোক কিভাবে এত পাগল হতে পারে এটা ভেবেই পাচ্ছে না তুবা। কাজী অফিসের সামনে দাঁড়িয়ে আছে আসিফ আর তুবা, আর সাক্ষী হিসেবে আছে রাকিব আলিসা। গতকালই বাসায় এসেছে আসিফ, এখনো পুরোপুরি সুস্থ নয়, কিন্তু তার মনে তুবাকে হারানোর আতঙ্ক ছড়িয়ে যায়। এখনও পুরোপুরি সুস্থ নয়, কিন্তু তার মনে তুবাকে হারানোর আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে। কোনোভাবেই সে হারাতে রাজি নয় তুবাকে। আর একটু ভেবে নিলে হয় না? কাউকে না জানিয়ে এভাবে কি বিয়েটা করা ঠিক হচ্ছে? আমি যথেষ্ট সময় ধরে ভেবেছি, প্রায় 2 মিনিট 18 সেকেন্ড ধরে। আর ভাবতে পারবো না, তুমিও ভেবো না। চুপচাপ ভেতরে চলো। এত বড় ডিসিশন আপনি 2 মিনিটে নিয়েছেন? তো এর থেকে বেশি টাইম নিব নাকি? ভালোবাসি তোমাকে, বিয়ে করব, এটা এত ভাবার কি আছে? ভিতরে চলে আয়, ভাইয়া রেগে যাবে এখন। তাছাড়া তুইও তো ভালোবাসিস ভাইয়াকে। আলিসা তুবার কানে কানে বলছে। ভিতরে ঢুকে সবাই। বিয়ের কাগজপত্র রেডি করছে কাজী সাহেব। সাইন করতে বলার সাথে সাথেই আসিফ করে নেয়, কিন্তু তুবার হাত কাঁপছে, কলম ধরতে পারছে না সে। কি হলো, কোনো সময় কি লিখো নাই? এভাবে হাত কাঁপছে কেন? মার্ডার করতে গেলে তো এত হাত কাঁপে না মানুষের। সাইন করে নেয় তুবা। সাথে সাথে আসিফ সহ সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। কাজী সাহেব বলে ওঠে। কিছুটা চোখ পাকায় তুবা, হেসে ওঠে সবাই। জি কাজী সাহেব, ভালো করে করে দোয়া করে দিয়েন। সাথে এটাও দোয়া করে দিন বছর না ঘুরতেই যেন বাপ হতে পারি। কি হলো, এরকম করছো কেন?
আমি আমার বাবাকে কত সুন্দর করে পাপা ডাকি, তো আমার কি মন চায় না নাকি পাপা ডাক শুনতে? কাজী সাহেব থেকে বিদায় নিয়ে বের হয় সবাই, বাসায় পৌঁছায় সবাই। তুবা বলেছিল এখন আসবে না, কিন্তু আসিফ তো বউকে নিবেই সাথে করে। আলিসার হালকা ভয় লাগছে। আসিফ যেমন জেদি, তার বাবাও এমন জেদি। লুকিয়ে বিয়ে করেছে, এটা মানবে কিনা বাবা সেটাই ভাবছে আলিসা। কিন্তু বাড়ির ভিতরে ঢুকেই চমকায় সবাই। তুবার বাবা মা এসেছে, সবাই একসাথে কথা বলে হাসি মজা করছে। তুবা যায় মার কাছে। মা, তোমরা এখানে কি করছো? আমাকে তো বলোনি এখানে যে আসবে। তোর বাবা ইম্পর্টেন্ট কথা বলবে তাদের সাথে, তাই এসেছি। কি কথা? তুবা খুব অবাক হয়ে জিজ্ঞেস করে। আসিফ এগিয়ে আসে তার বাবার কাছে। কি হয়েছে পাপা? এনি প্রবলেম? তোদের বিয়ের কথাবার্তা বলছি। কাদের বিয়ে? কেন, তোর আর তুবার? কিন্তু আমরা তো এইমাত্র বিয়ে করে এসেছি। তোরা আমাদেরকে না জানিয়ে বিয়ে করে এসেছিস। একটু তো সময় দিতে পারতি আমাদের। কি করব, তোমরা যদি রাজি না হতে? তাই বলে এভাবে বিয়ে করে নিবি? অবাক হয়ে তাকিয়ে আছে আলিশা আর তুবা। অতঃপর সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হলো 1 সপ্তাহ পর বড় অনুষ্ঠান করে চৌধুরী বাড়ির একমাত্র ছেলের বিয়ে হবে। ও পাপা, থ্যাংক ইউ সো মাচ। তুমি হলে আমার শ্রেষ্ঠ বাবা। এই বলেই খুশিতে গদগদ হয়ে আসিফ রুমে চলে যায়। সাথে ইশারায় তুবাকেও যেতে বলে গেছে। সবার সামনে থেকে লজ্জায় যেতে পারছে না তুবা, চুপচাপ দাঁড়িয়ে আছে ওইখানে। আলিসার রুমে আসে তুবা। তুবা আর রুমে। পাগলা নাচ দিচ্ছে আলিসা, খুশি যেন তার আর ধরছে না। মন বলছে আরও ইচ্ছে মতো নাচ আলিসা। তুবাকে মৃদু ধাক্কা দিয়ে আলিসা বলে, এখন থেকে তুই আমার ভাবি, আমাদের বাসায় থাকবি। তা ভাবি জান তাকে কি তুমি করে বলবো নাকি তুই করে? আরে তোকে কেন আমি তুমি করে কেন বলবো? তুই আমার ভাবি কম, বেস্ট ফ্রেন্ড বেশি, তাই আমি তুই করেই বলবো। কি হচ্ছে এখানে? তোমাকে তো আমি আমার রুমে যেতে বলেছিলাম নাকি? আরে কি ভাইয়া, একটু তো আমাদের একসাথে থাকতে দাও, শুধু বউ বউ করো। তো তোর কোনো সমস্যা? বউটা তো আমার, তো আমি করব না কে করবে? হাসে দুজন। আসিফ আসে রুমে। এই বলেই তুবাকে টেনে নিয়ে যায় আসিফ। মুখ ভেঙচি কেটে আলিসা নিচে নেমে যায়। তুবাকে নিয়ে রুমে ঢুকেই দরজা বন্ধ করে দেয় আসিফ। ব্যাস, তুবার বুক ধুকপুক করে আওয়াজ বেড়ে গিয়েছে। আমতা আমতা করে বলে, দরজা কেন দিচ্ছ? কেন, তোমার ভয় করছে? ভয় করবে কেন? আমি নিচে যাব বাবা মার কাছে। এখন তোমার বিয়ে হয়ে গেছে, তারপরে এত কেন বাবা মা করছো? এতদিন তো থেকেছই বাবা মার সাথে, এখন তো জামার সাথেও থাকতে হবে নাকি? আজকে তুমি আমার সাথেই থাকবে। তুবাকে নিয়ে রুমে ঢুকেই দরজা বন্ধ করে দেয় আসিফ। ব্যাস, তুবার বুকে ধুকপুক আওয়াজ বের হয়ে গিয়েছে। আমতা আমতা করে বলে। এগিয়ে আসছে আসিফ, পাকা হেসে বলে, কেন? আমি বাসায় যাব। কেন মানে? এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ, একসাথেই তো থাকবো। বিয়ের অনুষ্ঠানের পর থেকে থাকবো, আজকে থেকে থাকতে পারবো। কথার মাঝখানেই আসিফ তুবার ঠোঁটে গভীরভাবে কিস দিতে থাকে। অপ্রস্তুত হয়ে যায় তুবা। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে তার ভিতরে। অনুভূতি থেকে বেরিয়ে আসতে চাচ্ছে সে, কিন্তু পারছে না। কিছুক্ষণ পরে আসিফ নিজেই ছেড়ে দেয় তুবাকে। তুবা দৌড় দিতে দেরি করে না। ছুটে চলে যায় নিচে। বাঁকা হেসে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ে আসিফ। কেটে যায় 1 সপ্তাহ। ফোনে মাঝে মাঝে কথা হয়েছিল আসিফ আর তুবার। আগামীকালই বিয়ের অনুষ্ঠান শুরু হবে, এই নিয়ে ভীষণ নার্ভাসনেস কাজ করছে তুবার। যদিও বিয়েটা আগেই হয়ে গেছে, তারপরেও অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। মা বাবাকে ছেড়ে কিভাবে থাকবে, এই চিন্তা যেন তার মাথা থেকেই বের হচ্ছে না। রাত 8টা বাজে। তুবা ছাদে বসে আছে। সকালেই গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে, একটু পরেই মেহেদি অনুষ্ঠান। একটু মনটা ফ্রেশ করতে ছাদে বসে আছে সে। এখন আর প্রতিদিন সকালে আর সন্ধ্যায় ছাদে আসতে পারবে না। এই নানা চিন্তায় ব্যস্ত তুবা। আপু ভাইয়া কল দিয়েছে। কথা বলেছিস? আসসালামু আলাইকুম। দরজার কাছ থেকে তুলি বলে ওঠে। ফোনটা দিয়ে চলে যায় তুলি। ওয়ালাইকুম আসসালাম। শুনেছি মেয়েদের নাকি ভূত পেট নিয়ে ভয় বেশি, তা তোমার কি এইসবে ভয় ডর নেই? এখন ছাদে কি করছো তুমি? এমনি বসে আছি, ভালো লাগছে না তাই। ভালো লাগছে না তাই এখানে বসে থাকবা? যদি একটা পেতনি শরীরে ভর করে, তাহলে তো দেখা যাবে তুমি বাসর রাতে আমাকে মেরে ঘাড় মোটকে রক্ত খাচ্ছ। আমার তো মনে হয় আপনার উপরে ভর করেছে ভূতে, তাই আপনার মাথায় সবসময় আজে বাজে কথা করে। তোমাকে বোঝার জন্য ধন্যবাদ।
শোনো, কালকে কিন্তু হালকা মেকআপ দিবে। তোমাকে হালকা মেকআপেই বেশি সুন্দর লাগে। কথা বলার মাঝেই আসিফের ফোনে মীরার কল আসে। অবাক হয় আসিফ, এই নাম্বার কোথা থেকে পেল আর এখন কেন কল দিচ্ছে এটাই বুঝতে পারছে না সে। তুবা শোনো, আমি তোমার সাথে পরে কথা বলবো। আমার এক্স গার্লফ্রেন্ড কল দিয়েছে। এই বলেই কল কেটে দেয় আসিফ। তুবার মেজাজ গরম হয়ে যায়। একটা গার্লফ্রেন্ড আছে, এটা তো আগে বলেনি আমাকে। আর বিয়ের আগের দিন এই মেয়ে কল দেবে? ওইটাই ভাবছে সে। অজানা আতঙ্ক গ্রাস করেছে তুবাকে। লোকটাকে কেউ তুবার জীবন থেকে নিয়ে যাবে না তো, এটাই তার মাথা জুড়ে ঘুরছে। পরক্ষণেই তুবার মনে পড়লো ওদের বিয়ে হয়ে গেছে, তাই এখন বিয়ে নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। তুবা অনুভব করলো সত্যিকারের ভালোবাসলে প্রিয় মানুষকে হারানোর ভয় থাকে সব সময়। এই যে তুবা এখন আসিফকে হারানোর ভয় পাচ্ছে, ভাবনার মাঝেই ফোনটা বেজে ওঠে। রিসিভ করেই তুবা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, আমি আপনার বউ, কালকে আমাদের বিয়ে, আর আপনি এখন এক্স গার্লফ্রেন্ডের সাথে কথা বলছেন? বাহ বাহ, এখন তো আপনার কোনো দোষই নেই। মুচকি হেসে আসিফ জবাব দেয়, হিংসে হচ্ছে? হিংসে হোক আর যাই হোক, এটা আপনাকে দেখতে হবে না। যে কল করেছে তার নাম্বার এক্ষুনি আপনাকে ব্লক করে দিতে হবে। আর যদি না করি? এবার ভীষণ রেগে যায় তুবা। এটাই আমার শেষ কথা। তাহলে কালকে আমাদের বিয়ে ক্যান্সেল। কিন্তু আমাদের তো বিয়ে হয়ে গেছে। কল কেটে দেয় তুবা। হাসছে আসিফ। মেয়েটাকে রাগিয়ে বেশ আনন্দ পেয়েছে সে। এতটা রিয়েক্ট করবে ভাবতে পারেনি আসিফ। মীরা কল দিয়েছিল শেষবারের মতো আসিফের সাথে কথা বলে মাফ চেয়ে নিতে। তার বিশ্বাস আসিফের মনে এত কষ্ট দেওয়ার কারণেই তার এখন এত কষ্ট। রাত 1টা বাজে, মেহেদি পরানো শেষ হয়েছে। বড় করে এক হাতের তালুতে আসিফের, আরেক হাতের তালুতে তুবা লিখে দেওয়া হয়েছে। এ পর্যন্ত অনেকবার ফোন দিয়েছিল আসিফ, কিন্তু তুবা রিসিভ করেনি। যখন সে ছাদে ছিল তখনই যে মীরার নাম্বার ব্লক করার স্ক্রিনশট পাঠিয়ে রেখেছিল আসিফ, সেটা খেয়াল করেনি তুবা। খেয়াল করলে ফোনটা রিসিভ করতো সে। আজকে তুবা তার মার সাথে শুয়েছে, মাকে জড়িয়ে ধরার ইচ্ছে জেগেছে তার মনে। চোখটা লেগে এসেছিল, তখনই আবার ফোন দেয় আলিসা। রিসিভ করে তুবা সালাম দিতে যাবে, তখনই ওই পাশ থেকে বলে ওঠে, আমার ফোনটা কেন ধরছো না তুমি? কেন ধরবো? আপনাকে যেটা বলেছিলাম ওইটা করেছিলেন? অন্ধ নাকি তুমি? আমি যে ব্লক করার স্ক্রিনশট পাঠিয়ে রেখেছি ওইটা দেখোনি কেন? তুবা বুঝতে পারে আলিসার ফোন দিয়েই আসিফ কল দিয়েছে। ফোন চেক করে জিভে কামড় দেয় তুবা। কি কথা বলছো না কেন? এটার শাস্তি হিসেবে তোমাকে ওকে পরে বলবো, এখন হাতের পিক দাও। এখন তো আমি শুয়ে পড়েছি, ভীষণ টায়ার্ড, পরে দিলে হবে? ওকে, এখন তাহলে ঘুমাও, পরে কথা বলবো। কল কাটতে যাবে তখনই আসিফ বলে ওঠে, শোনো, কালকে তো আমাদের বাসরাত, তো আর কিছু শুনে না তুবা কট করে কল কেটে দেয়। খুব ভালো করেই জানা আছে এখন আজে বাজে কথা শুরু করে দিবে আসিফ। ওই পাশে আসিফ পাকা হেসে ঘুমানোর প্রস্তুতি নেয়। কোলবালিশ চড়িয়ে ঘুমায় আসিফ। হঠাৎই তার মনে পড়লো কালকে থেকে আর কোলবালিশ জড়িয়ে ঘুমায় আসিফ। হঠাৎই তার মনে পড়লো কালকে থেকে আর কোলবালিশকে জড়িয়ে ধরতে হবে না। কোলবালিশের দিকে তাকিয়ে বলছে, কালকে থেকে আর তোকে জড়িয়ে ধরতে হবে না। আমার বউ থাকবে কাছে, বুঝেছো? তোমার মায়া ত্যাগ করে দেব। আজকে শেষবারের মতো জড়িয়ে নিচ্ছি, কালকে থেকে আমি বউকে জড়িয়ে রাখবো। বলেই নিজে নিজে হাসছে আসিফ। সকাল 9টায় ঘুম থেকে উঠে তুবা। কালকে রাতে লেট করে ঘুমিয়েছে বিধায় এত বেলা করে উঠতে হয়েছে তাকে। পুরো বাসায় মেহমান কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান হবে। একটু পরেই সবাই বের হয়ে যাবে কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে। ব্রাইডাল সাজ দিতে অনেকটাই সময়ের প্রয়োজন পড়ে, তাই তুবা তুলি বের হয়ে যায় পার্লারের উদ্দেশ্যে। পার্লার থেকে ডিরেক্ট কমিউনিটি সেন্টারে এসেছে সবাই। বাহিরে গেটের সামনে বড় করে লেখা, ওয়েলকাম টু দ্য ওয়েডিং অফ আসিফ অ্যান্ড তুবা। একটু পরেই বরের বাড়ির সবাই আসবে। পার্লারের মধ্যে 2বার কল করেছে আসিফ, আর একবার কল করেছিল আলিশা। ফোন দিয়ে এসে বলেছিল, তুবা, আমি আর ফোন দিতে পারবো না, একেবারে সেন্টারে গিয়ে কথা বলবো। ভীষণ ব্যস্ত আমি। বেস্ট ফ্রেন্ডের সাথে ভাইয়ের বিয়ে, কত কাজ বলতো। তা সাজতে টাজতে তো হবে নাকি? আলিশার কথা শুনে একগাল হাসে তুবা। মেয়েটার খুশি যেন ধরছে না। কিছুক্ষণের মধ্যেই বরপক্ষে সবাই এসে পড়েছে। গেইটে ফিতা দিয়ে ধরে দাঁড়িয়ে আছে তুলিসহ তুবার সব কাজিনরা। সবার দাবি 20,000 টাকা দিয়ে ভিতরে ঢুকতে হবে। রাকিবের কানে কানে আসিফ বলে, কিরে, দিয়ে দিবি না? শালিরা আবদার করছে, পূরণ করবো না নাকি? আর বউকে দেখতে আমার অনেক মন যাচ্ছে, তাড়াতাড়ি দিয়ে দে টাকাটা। আসলে তুই একটা বউ পাগলা। বেশি বুঝিস তুই, জলদি টাকা দে।
অবশেষে দাবি অনুযায়ী টাকা দিয়ে ফিতা কেটে ভিতরে ঢুকে আসিফ সহ সবাই। আলিসা সোজা চলে যায় তুবার কাছে। মাশাল্লাহ, কি সুন্দর লাগছে রে তুবা তোকে। এমনি এমনি তো আমার ভাই পাগল হয়নি তোর জন্য, আমি নিজেই তো পাগল হয়ে যাচ্ছি তোকে দেখে। চুপ থাকবি? জলদি আয় স্টেজে, ভাই আমার তোকে দেখার জন্য মনে হয় ব্যাকুল হয়ে আছে, লজ্জায় আসতেও পারছে না এই পাশে। আলিসার কথায় লজ্জা পায় তুবা। হয়েছে, আর লজ্জা পেতে হবে না, চলো আমার সাথে। স্টেজে মুখোমুখি বসানো হয় আসিফ আর তুবাকে। দুজনের সামনে খুব সুন্দর একটা ফুলের পর্দা দেওয়া হয়। বিয়ে পড়ানো শুরু হয়। আসিফ আগেই বলে রেখেছিল কাবিনে যত খুশি টাকা রাখতে। কাবিনে কত টাকা রাখা হলো এটা গুরুত্ব দেয় না আসিফ, কারণ সে কখনো তুবাকে জীবন থেকে সরাবে না। একমাত্র মৃত্যুই আলাদা করতে পারবে তাদের। বিয়ে পড়ানো শেষ হয়েছে। ফুলের পর্দা ফাঁক করেই আসিফ চোখ টিপ দেয় তুবাকে। লজ্জায় মাথা নুয়ে ফেলে তুবা, আর চারপাশ থেকেই সবাই চিল্লাতে থাকে। মালা বদল শেষ। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার বিদায়ের পর্ব আসে। কান্নার জন্য ঠিকমতো খেতেও পারেনি তুবা। আসিফ জোর করে একটু নিজ হাতে খাইয়ে দিয়েছিল। মা বাবাকে ছেড়ে যেতে হবে এটা ভাবতেই পারছে না তুবা। সবাইকেই জড়িয়ে ধরে কাঁদছে সে। তুবার কান্না দেখে আলিশা আর আসিফের চোখেও পানি চলে এসেছে। কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে তুবা। গাড়িতে উঠিয়ে জ্ঞান ফেরানো হয়েছে তাকে। পুরো বাড়িটা আসিফের পছন্দ মতো সাজানো হয়েছে। গাড়ির বাহিরের দিকটার পাশাপাশি গাড়ির ভিতরটাও গোলাপ ফুল আর ফুলের পাপড়ি দিয়ে সাজানো হয়েছে। তুবাকে জ্ঞান ফেরানোর পর সেও খেয়াল করেছিল বিষয়টা, কিন্তু সে এখন কিছুই বলেনি আসিফকে। আসিফ বুকের মাঝে জড়িয়ে ধরে চেপে রেখেছে তুবাকে। এভাবে কাঁদছো কেন? আর শোনো, আজকে শেষবারের মতো কেটে নাও, আর কখনো আমি তোমার চোখে পানি আসতে দেব না, প্রমিস। কথা বলে না তুবা। চুপচাপ কান্না করছে। কিছুক্ষণ পরে গাড়ি এসে থামে। কোলে করে তুবাকে নিয়ে যায় আসিফুর রুমে। পুরো খাটটা ফুল দিয়ে সাজানো হয়েছে। খাটের মাঝখানে গোলাপের পাপড়ি দিয়ে A+T লেখা হয়েছে। আলিশা সহ বাড়ির সবাই রুমের ভিতরে ঢুকে। আসিফ ফ্রেশ হওয়ার জন্য বের হয়ে যায়। রাত 11টা বাজে। আসিফ রুমে ঢুকে এগিয়ে আসে তুবা, পায়ে হাত দিয়ে সালাম করে। আসিফ খাটে বসায় তুবাকে। পকেট থেকে একটা আংটি আর গলার চেন বের করে পরিয়ে দেয় তুবাকে। লজ্জায় কি খাটের তলায় চলে যাবা? এতদিন তো পালিয়ে পালিয়ে যেতা, আর আজকে কোথায় যাবা? লজ্জায় মাথা নুইয়ে ফেলে তুবা। আচ্ছা, আমাদের বিয়ের গাড়ির ভেতরটা কেন সাজানো হয়েছে? ও মা, আমার একমাত্র বউ মানে ভালোবাসার মানুষটা থাকবে গাড়ির ভেতর, তো ভেতরটা সাজাবো না? হাসে তুবা। ভাবছে ভাগ্য করে এমন স্বামী পেয়েছে সে। এক টান দিয়ে জড়িয়ে ধরে আসিফ তুবাকে। এভাবে হেসো না, বউ পাগল হয়ে যাব। এতদিনের অপেক্ষার অবসান ঘটে তাদের। ভালোবাসা পূর্ণতা পায়। নতুন এক অনুভূতি এবং নতুন এক আসিফের সাথে পরিচয় হয় তুবার। শান্তির একটা বুক খুঁজে পায় তুবা, যেখানে সে সারা জীবন থাকতে চায়। নতুন এক দিনের সূচনা হয় তাদের। নতুন এক সকাল। কেটে যায় 1 বছর। এইচএসসি পরীক্ষা শেষ করে মেডিকেলের পরীক্ষা দিয়েছিল তুবা। মেডিকেলে চান্সও পেয়ে গেছে সে। আলিশা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। আলিশারও বিয়ে হয়ে গিয়েছে কয়েক মাস আগে। আসিফ ঠিক আগের মতোই ভালোবাসে তুবাকে, আগের মতোই পাগলামি করে। সবচেয়ে খুশি সংবাদ হচ্ছে 9 মাস 16 দিনের প্রেগনেন্ট তুবা। এই প্রেগনেন্সির সময়টাতেই তুবা মেডিকেলে পরীক্ষা দিয়েছিল। 1 মাস যাবৎ অফিসে যায় না আসিফ। সাফ জানিয়ে দিয়েছে যতক্ষণ না ডেলিভারি হচ্ছে ততক্ষণ সে যাবে না অফিসে। দোতলায় রুমে বসেছিল তুবার বাইনা এখন সে ফুচকা খাবে, তাই আসিফ বাইরে গিয়েছে ফুচকা আনতে। একটু পরেই তুবা নিচ থেকে আওয়াজ পায় আলিসা এসেছে শ্বশুরবাড়ি থেকে। খুশিতে তুবা তাড়াহুড়ো করে বের হতে নেয়, তখনই দরজার সাথে ধাক্কা খেয়ে উপর হয়ে পড়ে যায় সে। তুবার কান্নার আওয়াজ শুনে দৌড়ে আলিসার মা আলিসার বাবা ছুটে আসে। অতিরিক্ত ব্লাড হচ্ছে তুবার। আসিফকে ফোন করে আলিসার বাবা। আসিফও চলে আসে। চিৎকার করে কাঁদছে সবাই। গাড়ি করে সবাই বের হয় হসপিটালের উদ্দেশ্যে। পাগলের মতো বিহেভিয়ার করছে আসিফ। বুঝতে পারছে না সে এখন কি করবে। তুবাকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। এদিক ওদিক ছুটতে থাকে আসিফ। হাতের মুঠোয় মাথার চুলগুলো নিয়ে টানছে সে। নিজের উপর দোষ দিচ্ছে, কেনই বা তুবার কথা শুনে সে বাহিরে গেল, কেন তুবার কাছে থাকলো না। তুবার বাবা মা সহ আরিফাও চলে এসেছে হসপিটালে। জুমার আজান দিচ্ছে। মসজিদে ছুটে যায় আসিফ। নামাজ পড়ে ইচ্ছে মতো কান্না করছে আল্লাহর কাছে। তার একটাই দোয়া, বউ আর সন্তান দুজনেই যেন সুস্থ থাকে। তাদের ছাড়া বাঁচতে পারবে না সে। নামাজ শেষে মসজিদের ইমাম সহ সবার হাতে ধরে কান্না করতে করতে দোয়া চায় আসিফ। মানত করে বউ বাচ্চা সুস্থ থাকলে এতিমদের বড় গরু জবাই করে খাবার খাওয়াবে। আবারও ছুটে হসপিটালে আসে আসিফ।
আলিসা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়েছে। কিছুক্ষণ পরে ডক্টর বের হয়। আমার বউ আর সন্তান কেমন আছে ডক্টর, প্লিজ বলুন। জি মা আর সন্তান দুজনেই সুস্থ আছে, বাট একটু লেট হলে আমরা মাকে বাঁচাতে পারতাম না। ডক্টরকে জড়িয়ে ধরে খুশির কান্না কাঁদতে থাকে আসিফ। এরা সুস্থ আছে তো? আমি আমার বউয়ের কাছে যাব ডক্টর। কেবিনে শিফট করার আগেই আমাকে দেখা লাগবে আমার বউকে। এই বলেই অপারেশন থিয়েটারে জোর করে চলে যায় আসিফ। গিয়েই তুবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সে। কপালে ছোট্ট একটা চুমু খায়। তুবাকে সুস্থ দেখে আসিফের আত্মা যেন ফিরে এসেছে। বাইরে বের হয় সে। নার্স আসিফের বাচ্চাকে কোলে দেয়। কিছুক্ষণ পরে আরেকটা বাচ্চা আনে নার্স। আরেকটা বাচ্চা নার্সের কোলে দেখে অবাক হয়ে আসিফ বলে ওঠে, এটা কার বাচ্চা? যমজ সন্তান হয়েছে, আপনার একটা ছেলে আর একটা মেয়ে। উচ্চস্বরে হাসি সবাই। খুশিতে লাফাতে মন চাচ্ছে আসিফের। দুজনকে কোলে নিয়ে দুজনের শরীরেই ইচ্ছে মতো চুমু খায় সে। কেবিনে শিফট করার পর জ্ঞান ফিরে তুবার। আলিসা সহ সবাই একসাথে ভিতরে যায়। আসিফের কথা শুনে হেসে উঠে সবাই। কে আগে বাচ্চাকে কোলে নিবে তা নিয়েই ঝগড়া লেগে আছে আরিফা, আলিসা আর তুলি। বাচ্চার 5 দিনের দিনে সবাই মিলে নাম রাখে। অবশ্য নাম একটু দুটো পরে আপনার দিয়েছে স্ত্রীকে আসিফেই। কেবিনে শিফট তুবার করব। ত আর আসিফের সমাপ্ত। আ দিয়ে মেয়ের নাম রাখা হয়েছে তুয়ামণি, আর ছেলের নাম রাখা হয়েছে ত দিয়ে তাহসিন, আর আ দিয়ে আফসান মানে তাহসিফ আফসান। সবাই রুম থেকে চলে গেছে তুবার কোলে। তাহসিফ আর আসিফের কোলে তুয়া। আসিফ তুবার দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে বলছে, দেখো একসাথে 2 সন্তানের বাপ হয়ে গেছি। আচ্ছা, একটা ছেলে আর একটা তো মেয়ে। চলো আরেকটা ছেলে আর মেয়ে নিয়ে নিই, মিল থাকবে, কি বলো? যা, শুধু ফাউল কথা। আচ্ছা ভাইয়া, আপনি খেয়াল করেছেন তুয়া কিন্তু আপনার মতো হয়েছে। এই শোনো, 2 বাচ্চার বাপ হয়েছে, এখনো তোমার ভাইয়া ডাক যায়নি। তোমার জন্য যদি মামা ডাক শুনতে হয় তাহলে কিন্তু আমি তোমাকে মামি ডাক শোনাবো। দুজনেই হেসে ওঠে। আসিফ এক হাত দিয়ে তুবাকে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি প্রিয়, ভীষণ ভালোবাসি। আমিও আপনাকে ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি। কোলে শুয়ে থেকে তুবা আর আসিফের দিকে তাকিয়ে আছে তুয়া আর তাহসিফ। মা বাবার ভালোবাসা দেখে তারাও মিটিমিটি হাসছে। গল্পটা শেষ করে দিলাম। মনটা অনেক খারাপ, আমি জানি। যারা এই গল্পটাকে ভালোবেসেছেন তাদেরও খারাপ লাগবে। গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনাদের মতামতের ভিত্তিতে এই গল্পের মানে ভালোবাসি প্রিয় গল্পের সিজন 2 আসবে। সিজন 2 চান কিনা এটাও জানাবেন। আর আগামীকালই নতুন গল্প আসবে। আশা করি ওই গল্পটাতেও সাড়া এবং আপনাদের ভালোবাসা পাবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।